হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কথা বলবো মহামারী বা এপিডেমিক এই ব্যাপারটা নিয়ে। আচ্ছা, যখন খুব অল্প সময়ের মধ্যে কোনো একটা কমিউনিটি স্তরে অনেক মানুষের মধ্যে যদি কোনো একটা অসুখ বা ব্যাধি ছড়িয়ে পড়ে খুব দ্রুত এবং অনেক মানুষের প্রাণ নাশ হয়, সেই ব্যাপারটাকে বলা হয় মহামারী বা এপিডেমিক। হ্যাঁ, সাধারণত এটা একটা কোনো নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু যদি সেটা নানান দেশে বা নানান অঞ্চলেতে ছড়িয়ে পড়ে তখন সেটাকে বলা হবে অতিমারী বা প্যান্ডেমিক। হ্যাঁ, তোমরা সবাই জানো যে 2020 সালের যে করোনা আবহ সেটা প্যান্ডেমিক বা অতিমারী হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে। আচ্ছা, এবার মহামারীর কারণ হিসেবে বলা যেতে পারে যে যে প্যাথোজেনের জন্য মহামারী হচ্ছে সেইটার যে প্রাবল্য বা ভিরুলেন্স সেটা বেড়ে গেছে, বা যে রোগাক্রান্ত মানুষ সে তার যে ইমিউনিটি বা অনাক্রমতা সেটা কমে গেছে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা বলতে পারি যে মহামারীর একটা ঘটনাটা ঘটে। হ্যাঁ, এবার কোনো একটা মহামারীর রোগ লক্ষণ বলো বা রোগটি কত এলাকা জুড়ে হচ্ছে বা কোথায় প্রথম হয়েছে বা কখন কিভাবে এই মহামারীর প্রথম সূত্রপাত হলো বা কাদের কাদের এই অসুখ হলো বা কিভাবে তারা সেরে উঠছে, এই সব কিছু যদি পর্যালোচনা করা যায় তাহলে কিন্তু কোনো একটা মহামারীর প্রকৃতি আমরা বুঝতে পারি। হ্যাঁ, আচ্ছা, এবার মহামারী কিন্তু সবসময় যে প্যাথোজেন দিয়েই হয় তা কিন্তু নয়। হ্যাঁ, তো দেখো, সাধারণ উৎস থেকে মহামারী যেটা আমরা বলছি সেটা কিন্তু কোনো মানে প্যাথোজেন থেকে হচ্ছে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অনেক দুর্ঘটনা থেকেও কিন্তু একটা অঞ্চলের মানুষরা আক্রান্ত হলো এবং অনেক মানুষের একসঙ্গে প্রাণনাশ হলো। হ্যাঁ, তো সেটাকেও একটা মহামারী হিসেবে আমরা বলতে পারি। হ্যাঁ, যেমন ধরো 1984 সালে ভূপালেতে ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরিতে এরকম গ্যাস লিক হয়েছিল, মিথাইল আইসোসায়ানাইড গ্যাস। প্রায় 5 লাখের মতো মানুষ এই গ্যাস লিকেজের সংস্পর্শে আসেন এবং সরকারিভাবে 3787 জন মানুষ মারা গেছিলেন এবং প্রায় 16,000 মানুষ অসুস্থ হয়ে পড়েন। হ্যাঁ, তো এটাকে আমরা একটা মহামারী হিসেবেই বলতে পারি। হ্যাঁ, তো অনেক সময় দেখা গেছে যে মহামারী কিছু কিছু জায়গায় সীমাবদ্ধ থাকে, কিছু কিছু মহামারী দেখা যাচ্ছে যে বাড়ছে। হ্যাঁ, যেমন ধরো একটু পরেই বলছি কি কোন কোন মহামারী ক্রমশ ঊর্ধ্বমুখী, আবার কোনো কোনো অসুখ দেখা যায় কিন্তু তাদের প্রকোপ আস্তে আস্তে কমে যাচ্ছে, যেমন ধরো ডিপথেরিয়া, পোলিও ইত্যাদি। তো যাই হোক, যেটা সাধারণ উৎস থেকে যে মহামারীটা বলছিলাম, যে কোনো একটা দুর্ঘটনা থেকে, যেমন যেটাকে ভূপাল গ্যাস দুর্ঘটনা থেকে বলা যেতে পারে, প্রচুর মানুষ একসঙ্গে প্রাণ হারিয়েছিলেন। হ্যাঁ, সেটাই হচ্ছে সাধারণ উৎস হিসেবে আমরা চিহ্নিতকরণ করতে পারি। হ্যাঁ, তারপরে আমরা বলছি যে সংক্রামক উৎস। হ্যাঁ, আচ্ছা, সংক্রামক তোমরা জানো যে রোগাক্রান্ত ব্যক্তি থেকে যখন সুস্থ মানুষের শরীরে খুব সহজে সেই অসুখটা চলে যাচ্ছে তখন সেটাকে সংক্রামক ব্যাধি বলা হচ্ছে। হ্যাঁ, তো সেইটা যখন মহামারীর রূপ নেয়, কোনো একটা সংক্রামক ব্যাধি, তাকে আমরা সংক্রামক উৎস বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো অসংক্রামক, অর্থাৎ কিনা কিছু অসুখ আছে যেটা কিনা কোনো সংক্রমণের সাহায্যে হচ্ছে না, কিন্তু সেটা ক্রমশ ঊর্ধ্বমুখী। এই যে একটু আগে বলছিলাম না, কোনো কোনো অসুখ ঊর্ধ্বমুখী হয়। হ্যাঁ, তার যে হার সেটা ক্রমশ বাড়ছে আর কি। হ্যাঁ, যেমন ধরো যত সভ্যতার উন্নতি হচ্ছে, যে শহুরে জীবনযাত্রা, তার জন্যও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সেডেন্টারি লাইফস্টাইল হচ্ছে। হ্যাঁ, যেখানে কিনা কায়িক পরিশ্রম অনেক কমে গেছে, সেই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে করোনারি হার্ট ডিজিজ, ক্যান্সার, হাইপারটেনশন এগুলো ক্রমশ ঊর্ধ্বমুখী বাড়ছে। তো সেই ব্যাপারটা কিন্তু অসংক্রামক
তোমার মহামারী হিসেবে, মহামারী উৎস হিসেবে আমরা বলতে পারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার জলবাহিত মানে যে জলের সাহায্যে, তোমরা বুঝতেই পারছো, জলের সাহায্যে সুস্থ ব্যক্তির শরীরে যদি কোনো প্যাথোজেন প্রবেশ করে তখন সেটাকে বলা হয় জলবাহিত রোগ। হ্যাঁ, আচ্ছা, যেমন ধরো কলেরা। হ্যাঁ, কলেরা, তারপরে হচ্ছে ডায়রিয়া, তারপরে হচ্ছে হেপাটাইটিস। হ্যাঁ, আচ্ছা, কলেরা একটি ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরি, এটার সাহায্যে হয়। যখন কিনা কোনো সুস্থ ব্যক্তির শরীরে এই ব্যাকটেরিয়াটি প্রবেশ করে তখন সেটাকে তার যে রোগ লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে কলেরা। অনেক সময় দেখা যায় যে যখন এই কলেরা হয় তখন বারে বারে মলত্যাগ হয়, হ্যাঁ, চাল ধোয়া রঙের, এবং তার সঙ্গে বমি হতে পারে, হালকা জ্বর থাকতে পারে, এবং শরীর থেকে সমস্ত রকম জল বেরিয়ে যায়, পেশি মানে অবসাদগ্রস্ত হয়ে যায়, মানে মাসল ঢিলে হয়ে যায়, এবং চামড়াও ঢিলে হয়ে যায়। মানে শরীর, মানে বলতে চাইছি যে কোষ থেকে জল বেরিয়ে যাওয়ার ফলে, ডিহাইড্রেশন হওয়ার ফলে যা যা সমস্যা হয় সেগুলো হতে পারে। এবং এটা এমনই হতে পারে যে ঠিকমতো সময় যদি চিকিৎসা না করানো হয় তাহলে কিন্তু এটা প্রাণনাশকারী হতে পারে। হ্যাঁ, তারপরে দেখো উদরাময় বা ডায়রিয়া। হ্যাঁ, আচ্ছা, এটা হয় রোটা ভাইরাসের জন্য। হ্যাঁ, তাহলে আগেরটা জেনেছিলাম একটা ব্যাকটেরিয়ার জন্য প্যাথোজেনটা, এটা হচ্ছে একটা ভাইরাসের জন্য হতে হয়। হ্যাঁ, এখানেও কিন্তু ওই একই ধরনের বারে বারে মলত্যাগ হয়। হ্যাঁ, তারপরে নশিয়া হয়, অর্থাৎ গা গুলানো এই ভাবটা হয়, এবং পাচক রস ঠিকমতো কাজ করে না, এবং অনেক সময় দেখা যায় যে ঘুষঘুষে জ্বর হচ্ছে এর সঙ্গে, এবং পেটে ভয়ানক, মানে তলপেটে ভয়ানক ক্র্যাম্প হয়, যেহেতু জল শরীর থেকে বেরিয়ে যায় অনেক, প্রচণ্ড একটা পেশিতে টান পড়ে। হ্যাঁ, একটা ব্যথা করে, পেটে প্রচণ্ড ব্যথা করে। হ্যাঁ, তো এই ধরনের সমস্যাগুলো, রোগ লক্ষণগুলো দেখা যায়। এরপরে দেখো হেপাটাইটিস। হেপাটাইটিসও দেখা যায় যে অনেকগুলো ভাগ আছে, A B C D E। হ্যাঁ, আচ্ছা, এবারে কিছু আছে যেটা কিনা জলবাহিত। হ্যাঁ, আর কিছু আছে, কিছু হেপাটাইটিস হয় যেগুলো কিনা অনেক সময় রক্তরস থেকেও চলে আসতে পারে। হ্যাঁ, মেনলি এটা জলবাহিত, কিন্তু আবার অনেক সময় রক্তরসের থেকেও কিন্তু এই ধরনের অসুখ হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো হেপাটাইটিস হলে যেটা হয় সেটা অনেক সময় জন্ডিস হয়ে যায়, বা ওই নশিয়া হতে পারে। হ্যাঁ, শরীরের মধ্যে নানা রকমের হজমের গোলমাল হতে পারে, ওজন দ্রুত হ্রাস পায়। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে ভেক্টর বাহিত। এবার ভেক্টর ব্যাপারটা কি? ভেক্টর ব্যাপারটা হচ্ছে ভেক্টর হলো এমন একটা প্রাণী যে থেকে আক্রান্ত ব্যক্তি থেকে কোনো একটা প্যাথোজেনকে নিয়ে সুস্থ ব্যক্তির শরীরে পৌঁছে দিচ্ছে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে ভেক্টর। অর্থাৎ প্যাথোজেন তার জীবনচক্রের কিছুটা অংশ ভেক্টরের শরীরে, কিছুটা অংশ রোগাক্রান্ত মানুষের শরীরে ঘটাচ্ছে। হ্যাঁ, তো এরকম ভেক্টরবাহিত যে অসুখ সেটাও কিন্তু অনেকগুলো হয়। যেমন ধরো ম্যালেরিয়া হতে পারে, ডেঙ্গি হতে পারে, প্লেগ আছে, কালাজ্বর আছে। আচ্ছা, তো ম্যালেরিয়া দেখা যায় যে, আচ্ছা আমি পরটায় চলে যাচ্ছি। হ্যাঁ, ম্যালেরিয়ায় দেখা যায় যে প্লাজমোডিয়াম ভাইভাক্স বলে, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এখন, এই প্লাজমোডিয়াম ভাইভাক্স বলে একটি প্রোটোজোয়া, মানে এককোষী প্রাণী আর কি, সেইটা যখন সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে তখন দেখা যায় যে এই ধরনের অসুখ হয়। দেখা যায় যে প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসছে, এবং একটা নির্দিষ্ট সময়ে জ্বর আসছে, এবং যে লোহিত রক্তকণিকা, হ্যাঁ, সেগুলোকে আক্রমণ করে আর কি, এবং সেগুলো ভেঙে যায়, বিদীর্ণ হয়ে যায়, যে অ্যানিমিয়া
তৈরি হয়, প্রবল মাথা যন্ত্রণা হয়, যকৃৎ প্লীহা এগুলো বড় হয়ে যেতে পারে। এবার দেখো এখানে যে ছবিটা রয়েছে, স্ত্রী অ্যানোফিলিস মশা, এইটাই হলো এই ম্যালেরিয়া রোগের ভেক্টর। হ্যাঁ, অর্থাৎ এই স্ত্রী অ্যানোফিলিস মশা এই কিন্তু এই প্লাজমোডিয়াম ভাইভাক্সকে বহন করে নিয়ে গিয়ে সুস্থ ব্যক্তির শরীরে, মানে যখন যখন রোগাক্রান্ত ব্যক্তিকে কামড়ায় তখন তার শরীর থেকে ও তো রক্ত পান করে, এবং সেই সময় ওই রক্তের মধ্যে দিয়ে ওই প্লাজমোডিয়াম ভাইভাক্স এই মশকের শরীরে প্রবেশ করে। এইবার যখন কিনা এই মশকই আবার একটা সুস্থ ব্যক্তিকে কামড়ায়, তখন ওর যে লালারসের মধ্যে দিয়ে সেই যে প্লাজমোডিয়াম ভাইভাক্সের শরীরের জীবনচক্রের একটা বিশেষ দশা, সেটা পৌঁছে যায় সুস্থ ব্যক্তির শরীরে, এবং সেখানে গিয়ে আবার সে বংশবৃদ্ধি করে এবং তার জীবনচক্রের বাকি অংশটা সে কমপ্লিট করে। হ্যাঁ, তো এইভাবে তখন সে ম্যালেরিয়া রোগাক্রান্ত হয়ে যায়। তাহলে এইভাবে কিন্তু এই স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু ম্যালেরিয়া রোগটা ছড়ায়। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি যে ভেক্টর কাজটা কি করে। হ্যাঁ, তাহলে এই প্লাজমোডিয়াম ভাইভাক্স না, আরও অনেক আছে, এই মানে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম বলেও একটা প্রোটোজোয়া আছে, যেটা কিনা খুব ডেডলি টাইপ অফ ম্যালেরিয়া ঘটায় আর কি। হ্যাঁ, আচ্ছা, মানে যেটা কিনা যাতে কিনা মরবিডিটি রেটটা আর কি খুব হাই আর কি। হ্যাঁ, মানে রোগাক্রান্ত মানুষ খুব সহজেই মারা যায়। আচ্ছা, এরপর চলে আসছি আমরা ডেঙ্গি। হ্যাঁ, ডেঙ্গি হয় কিন্তু ফ্ল্যাভিভাইরাস এই প্যাথোজেনটার আক্রমণে, এবং সেটাকে এই যে দেখছো তোমরা এখন শরীরের মধ্যে সাদা কালো ছিট দেওয়া যে মশাটা, যার নাম হচ্ছে এডিস ইজিপ্টি, সেই এই রোগের প্যাথোজেনকে বহন করে নেয়, অর্থাৎ ভেক্টর। হ্যাঁ, আচ্ছা, তো দেখা যায় যে খুব জ্বর হয়, গাঁটে ব্যথা হয়, মাথা যন্ত্রণা হয়। হ্যাঁ, এবং আরও যেটা হয় সেটা হচ্ছে তোমার অনুচক্রিকা ভীষণভাবে কমে যায়, এবং তার ফলে কি হয়, রক্ত পাতলা হয়ে যায়, এবং মানে রক্ত জমাট বাঁধতে পারে না, এবং যার ফলে কি হয়, রক্তপাত হয়, ইন্টারনাল হ্যামারেজ যেটাকে বলা হয়, রক্তক্ষরণ, সেটা হতে পারে। এবং এছাড়াও WBCও নষ্ট হয়, যার ফলে কিনা পুরো অনাক্রমতা ব্যাপারটা মানে ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো প্লেগ। হ্যাঁ, প্লেগের ভেক্টর হিসেবে দেখাচ্ছে এখানটায়, প্লেগকে বিবনিক প্লেগও বলা হয় এখানে, দেখো ব্যাপারটা। আচ্ছা, প্লেগের ভেক্টর হিসেবে দেখো ইঁদুরকে বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, র্যাটাস নরভেজিকাস। হ্যাঁ, আচ্ছা, এইবার প্লেগ হলো একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। হ্যাঁ, এই যে এদিকে যে ছবিটা দেখতে পাচ্ছ, যে এই যে এখন আমার পয়েন্টারটা দেখতে পাচ্ছ যেখানটা, হ্যাঁ, যেটা হচ্ছে ইয়েরসিনিয়া পেস্টিস, এইটা হলো আসল প্যাথোজেন। হ্যাঁ, যে ব্যাকটেরিয়াটা। হ্যাঁ, আচ্ছা, এবার এই কী করে, প্রথমে হচ্ছে ইঁদুরের শরীরে থাকে, হ্যাঁ, এবং সেই ইঁদুরের শরীরে আক্রমণটা করে, এবং ইঁদুরের শরীরে যখন এটা আছে এরকম অবস্থায় অনেক সময় দেখা যায় যে এই জেনপসিলা চিওপসিস বলে এক ধরনের মাছি, সে যখন কামড়ায়, হ্যাঁ, তখন ইঁদুরের শরীর থেকে তার শরীরের মধ্যে এই ইয়ারসিনিয়া পেস্টিস ঢুকে যায়, এবং সেই মাছি যখন মানুষকে কামড়ায় তখন, বা মানুষের খাবারে এসে বসে, হ্যাঁ, তখন কিন্তু তার থেকে মানুষের প্লেগ হতে পারে। হ্যাঁ, প্লেগ হলে রোগ লক্ষণ কী হবে? আচ্ছা, ফুসফুসে সংক্রমণ হবে, লসিকা গ্রন্থি ফুলে যেতে পারে, দেখো এখানে লসিকা গ্রন্থির একটা ছবি দেওয়া রয়েছে আর কি। আচ্ছা, মাথার যন্ত্রণা হয়, কাশির সঙ্গে রক্ত পড়তে পারে। হ্যাঁ, তারপর এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে রোগাক্রান্ত ব্যক্তি তার হাঁচির মাধ্যমে বা সরাসরি শরীরের ছোঁয়ায় বা দূষিত মাটির সংস্পর্শেও হয়ে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, তবুও এটা ভেক্টরবাহিত এই জন্যই বলা হচ্ছে, যেহেতু ভেক্টর থেকে এটা আদতে আসে। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, এরপরে দেখো কালাজ্বর। হ্যাঁ, কালাজ্বর হচ্ছে লিশম্যানিয়া ডোনোভানি বলে একটি প্রোটোজোয়া বা এককোষী প্রাণী, সেটার থেকে কিন্তু এটা হয়। এর দুটো দশা এখানে দেখানো হয়েছে, একটা হচ্ছে প্রোম্যাস্টিগোট আর একটা হচ্ছে অ্যামাস্টিগোট ফর্ম। আচ্ছা, প্রোম্যাস্টিগোট মানে হচ্ছে এই এককোষী প্রাণীটার একটা ফ্ল্যাজেলা থাকবে, আর পরবর্তী দশায় সেই ফ্ল্যাজেলাটা নেই। হ্যাঁ, এইটা থেকেই কিন্তু কালাজ্বর হয়। হ্যাঁ, এবং এর যে ভেক্টর সে হচ্ছে এই স্যান্ডফ্লাই, হ্যাঁ, বা ছোট একটা মাছি আর কি। দেখা যায় যে অনেক দিন ধরে জ্বর হয়, ক্ষুধামান্দ হয়, হ্যাঁ, তারপরে ওজন কমে যায় খুব বেশি মাত্রায়, প্লীহা বড় হয়ে যায়, হ্যাঁ, এগুলোই হচ্ছে। তারপরে একটা প্রবল একটা অ্যানিমিয়া হয়, এগুলোই হচ্ছে এই অসুখের রোগ লক্ষণ। আচ্ছা, এরপর দেখো বায়ুবাহিত, অর্থাৎ কিনা বায়ুর সাহায্যে যে অসুখ আর কি এক আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির মধ্যে চলে যাচ্ছে, সেটাকে আমরা বায়ুবাহিত বলবো। হ্যাঁ, তার মধ্যে প্রথমেই আমরা বলতে পারছি গুটি বসন্ত, হ্যাঁ, বা স্মল পক্স। হ্যাঁ, আচ্ছা, যেটা কিনা এখন এই মুহূর্তে হয়তো পৃথিবীতে নেই, তার কারণ টিকাকরণ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, সার্স হচ্ছে আদতে একটা আদ্যাক্ষর নিয়ে, হ্যাঁ, একটা শব্দ তৈরি করা হয়েছে, যেটা পুরো কথাটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। আচ্ছা, তো এটা সম্পর্কে পরে বলছি। তারপরে হচ্ছে যক্ষা, হ্যাঁ, এবং ইনফ্লুয়েঞ্জাও কিন্তু দেখা যায় বায়ুবাহিত। হ্যাঁ, এবং অনেক মানে যেটা ফ্লু, হ্যাঁ, মানে ইনফ্লুয়েঞ্জা বলতে ফ্লু, তার থেকেও কিন্তু অনেক এক আক্রান্ত ব্যক্তি থেকে আরেকজনের খুব হতে পারে। হ্যাঁ, এবং এটা এক সময় অনেক রকমের ফ্লু হয়। আচ্ছা, তো সেটাকেও তার মানে মহামারী হিসেবেই আমরা চিহ্নিত করতে পারি। আচ্ছা, গুটি বসন্ত বা স্মল পক্স, হ্যাঁ, একটা ভাইরাসের সাহায্যে হয়। হ্যাঁ, প্যাথোজেনটা হচ্ছে ভ্যারিসেলা ভাইরাস। হ্যাঁ, এবং দেখা যায় যে ঠিক এই রকম যে শরীরের মধ্যে স্কিনের ওপরে একটা ফোস্কার মতো, লাল লাল ফোস্কার মতো দেখা যায়, জল ভর্তি ফোস্কা, এবং সেইখানটা থেকে ওইগুলো কিছুদিন পরে সেগুলো শুকিয়ে গিয়ে স্কিন বা চামড়া উঠতে থাকে। হ্যাঁ, তো এইটা হচ্ছে গুটি বসন্ত বা স্মল পক্স। এটা এখন বর্তমানে নেই কেন না, তার কারণ হচ্ছে যে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার, হ্যাঁ, তিনি এটার একটা ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। তো সেটা আমি তার একটা ব্যাকগ্রাউন্ড আছে, গল্প আছে, সেটা আমি একটা আলাদা ভিডিওতে বলেছি। দরকার হলে আমি ওটা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আচ্ছা, এরপরে দেখো সার্স অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। হ্যাঁ, 2003 সালে এটা এশিয়াতে প্রথম দেখা যায়, এবং তারপরে আস্তে আস্তে US, ইউকেতে ছড়িয়ে পড়ে। প্রবল জ্বর, মাথা যন্ত্রণা, সারা শরীরে যন্ত্রণা, এইসব, এবং প্রচণ্ড ছোঁয়াচে। হ্যাঁ, এটা হচ্ছে সার্স। হ্যাঁ, এটার পুরো কথাটা হচ্ছে সিভিয়ার, মানে নামটা থেকেই বোঝা যাচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। আচ্ছা, তো দেখা যায় যে এখন এখানে ছবিটার মধ্যে দেখাচ্ছে পুরো পৃথিবীটাকে একটা মাস্ক পরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলেই কিন্তু সার্সটাকে আটকানো যাবে বা গিয়েছিল আর কি। হ্যাঁ, তো সেই ছবিটা এখানটা এইভাবে দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে চলে আসছি যক্ষায়। যক্ষা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই একটা ব্যাকটেরিয়া, সেটা সাধারণত ফুসফুসে আক্রমণ করে, ফুসফুসে সংক্রমণ হয়, এবং অনেক সময় আবার অন্ত্র বা হাড়েতেও হতে পারে। আচ্ছা, তো সেখান থেকে কি হয়, অনেক সময় যে একটা ঘুষঘুষে জ্বর হওয়া, একটা টেম্পারেচার থেকে যাওয়া, এবং খুব খুঁকে কাশি আর কি। হ্যাঁ, খুব জোরে নয়, হালকা করে কাশি, সারাক্ষণের এটা কন্টিনিউ করছে এরকম একটা কাশি হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে কাশির সঙ্গে রক্ত পড়তে থাকে, এবং প্রচণ্ড ঘাম হয়, আর ওজন বীভৎসভাবে কমে যায়। হ্যাঁ, এইটা হচ্ছে যক্ষা রোগের রোগ লক্ষণ।
আচ্ছা, এরপরে দেখো ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন। হ্যাঁ, এটা থেকে তোমার হতে পারে, মানে খুব সহজেই একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিতে এটা হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবং হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে, হালকা টেম্পারেচার থাকতে পারে। হ্যাঁ, আর প্রচণ্ড সর্দি কাশি তার সঙ্গে হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে এইডস। তো এতক্ষণ ছিল বায়ুবাহিত যেগুলো আর কি। আচ্ছা, এইডস এটাও কিন্তু তোমার একটা অসুখ, ভয়ঙ্কর অসুখ, যেটা কিনা কতগুলো আদ্যক্ষণ নিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আচ্ছা, এটা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস থেকে হতে পারে। আর 2012 সালের একটা যে একটা পরিসংখ্যান নেওয়া হয়েছিল, তাতে দেখা গেছে যে 3,53,00,000 যে মানুষ এটাতে আক্রান্ত। হ্যাঁ, তো এটাতে দেখা যায় সাধারণত যে কোনো মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে বলা হয় অনাক্রমতা, হ্যাঁ, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা কমপ্লিটলি শ্যাটার্ড হয়ে যায়, সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, এবং খুব সাধারণ অসুখ বিসুখেও মানুষ আক্রান্ত হয়, এবং সাধারণত দেখা যায় যে যক্ষা বা অন্যান্য নানান রকম অসুখে মানুষের প্রাণনাশ হচ্ছে। হ্যাঁ, রক্তের মাধ্যমে বা দেহ রসের মাধ্যমে এটা কিন্তু আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে। তো এটার জন্য যেটা ভীষণভাবে প্রয়োজন সচেতনতা, সেটা সারা বিশ্ব জুড়েই এইডসের বিরুদ্ধে সচেতনতা করা চলছে। আচ্ছা, এবার দেখো অসংক্রামক রোগ ঘটিত মহামারী, অর্থাৎ কিনা যেগুলো একটু তোমাদের শুরুতেই বলেছিলাম যে সংক্রমণ থেকে হচ্ছে না, অসংক্রামক, একজন মানুষ থেকে আরেকজন মানুষে হচ্ছে না, কিন্তু একটা মহামারীর হিসেবে অনেক মানুষ তাতে প্রাণ হারাচ্ছে, সেই ব্যাপারটা হচ্ছে অসংক্রামক রোগ ঘটিত মহামারী। তার মধ্যে দেখা যাচ্ছে ডায়াবেটিস মানে শরীরে রক্তের মধ্যে গ্লুকোজ বা শর্করার পরিমাণ যখন খুব বেড়ে যায় তখন সেটাকে বলা হয় ডায়াবেটিস। হ্যাঁ, এটা একটা বিপাকীয় গোলযোগ, এবং সাধারণত লাইফস্টাইল থেকেই এটা হতে পারে, জীবনযাত্রা থেকেই কিন্তু এটা হতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে স্থূলত্ব থেকে হতে পারে, বা সেডেন্টারি লাইফস্টাইল থেকে হতে পারে, বা প্রচণ্ড স্ট্রেস বা মানসিক চাপ থেকে হতে পারে। হ্যাঁ, এই ধরনের বিপাকীয় গোলযোগ। হ্যাঁ, তো সেটাই হচ্ছে ডায়াবেটিস বা মধুমেহ, যেটা কিনা একজন মানুষের থেকে আরেকজন মানুষে যাবে না ঠিকই, কিন্তু একটা সময়কালে সেটা ক্রমশ তার সংখ্যা বাড়ছে। তারপর হলো হাইপার টেনশন, যেটাকে আমরা খুব সহজ নামে চিনি, সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। হ্যাঁ, এবার ব্লাড প্রেশার মানে হচ্ছে যখন কিনা ধমনির মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, সে যে চাপটা দিচ্ছে, রক্ত যে চাপটা ধমনী গাত্রে দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে ব্লাড প্রেশার। এবং সেটা যখন 120/80, এটা 120/80 হচ্ছে তোমার নর্মাল। হ্যাঁ, এবার সেটা যখন অনেক বেশি হচ্ছে, ধরো 150/90 এরকম যখন রিডিং আসে, তখন সেটা হচ্ছে হাইপারটেনশন বলা যেতে পারে। তো এটাও দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের মধ্যে দেখা যাচ্ছে, এবং পরবর্তীকালে যদি দীর্ঘদিন এই হাইপারটেনশন থাকে, পরবর্তীকালে সেখান থেকে অনেক করোনারি ডিজিজ বা হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এই জাতীয় জিনিসপত্র, এই ধরনের রোগ দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটাও কিন্তু একজন মানুষ থেকে আরেকজন মানুষে সংক্রামিত হচ্ছে না, জল, বায়ু, ভেক্টর এসব দিয়ে হচ্ছে না ঠিকই, কিন্তু যেহেতু একই ধরনের সময়তে একই ধরনের অসুখ বিসুখ দেখা যাচ্ছে, মানে রোগ লক্ষণ দেখা যাচ্ছে, তাই এটাকে আমরা মহামারী রূপে চিহ্নিত করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এবার ক্যান্সার হচ্ছে শরীরের কোনো একটা অংশের অস্বাভাবিক বৃদ্ধি।
হ্যাঁ, এবং সেটাও কিন্তু ঘটে, এটাও একটা লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ কিনা জীবনযাত্রার জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের বর্তমান যে সায়েন্সের উন্নতির জন্য কী হয়েছে না, আমাদের কায়িক পরিশ্রম আগের থেকে অনেক কমে গেছে, আমাদের জীবনযাত্রা অনেক ইজি বা সহজ হয়ে গেছে। হ্যাঁ, এবং সেটা কিন্তু অনেক সময় উল্টো ফলও ঘটছে। হ্যাঁ, উল্টো ফলও তার থেকে আমরা পাচ্ছি। হ্যাঁ, তো এই ক্যান্সার হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে স্থূলত্ব থাকলে বা তোমার সেডেন্টারি লাইফস্টাইল থাকলে কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে এই পরিসংখ্যান বলছে তাদের মধ্যে কিন্তু, বা ধরো জাঙ্ক ফুড যারা বেশি খায়, হ্যাঁ, তাদের মধ্যে কিন্তু এই ধরনের ক্যান্সার, এই অসুখটা খুব বেশি মাত্রায় হচ্ছে। তারপরে হচ্ছে মানসিক অসুস্থতা, অর্থাৎ কিনা এখন যে সময়কাল চলছে তার যে পরিস্থিতি এবং সেটার মধ্যে যে মানসিক চাপের সৃষ্টি হয়, তার ফলে কিন্তু নানান রকম মানসিক অসুস্থতা দেখা যায়। হ্যাঁ, মানসিক অবসাদ বলো, অ্যাংজাইটি বলো, ডিপ্রেশন, হ্যাঁ, এবং আরও নানান রকম মানসিক সমস্যা, বাইপোলার ডিজিজ হয়। হ্যাঁ, বাইপোলার ডিসঅর্ডার যেটাকে বলা হয়, অর্থাৎ কিনা তোমার সেটা অবশ্য অনেক সময় তার, যদিও মানে সবসময় যে পরিস্থিতির জন্য বলা যায় না, সেটা অনেক সময় দেখা যায় যে জিনও তার মধ্যে কিছুটা দায়ী। হ্যাঁ, তো এই ধরনের নানান রকম মানসিক অসুস্থতা কিন্তু বর্তমান যে আমাদের যে জীবনযাত্রা তার জন্য কিন্তু আমরা দেখতে পাই। হ্যাঁ, তো সেই মানে এখন খুব সহজেই আমরা দেখি যে বোধহয় 10 জনের মধ্যে বেশ, যদি আমরা একটা স্যাম্পল নিই তার মধ্যে হয়তো দেখব বেশ অনেকজনেরই মানসিক অসুস্থতা রয়েছে। তো সেইভাবে করে এটাকেও আমরা কিন্তু একটা মহামারীর মতো বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে আমরা অসংক্রামক রোগ ঘটিত যে মহামারী, হ্যাঁ, সেটাও কিন্তু আমরা সেই বিষয়েও আমরা জানলাম। আচ্ছা, তাহলে আমরা অলরেডি মহামারী ব্যাপারটা জানলাম, হ্যাঁ, অর্থাৎ এপিডেমিক। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে এটাও জানলাম প্যান্ডেমিক ব্যাপারটা কি। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস আমি মিস করে গেছি, সেটাকে বলা হচ্ছে এন্ডেমিক, অর্থাৎ কিনা কোনো অসুখ যদি কোনো নির্দিষ্ট জাতি বা কোনো একটা নির্দিষ্ট স্থানেতেই হতে থাকে পরপর, তখন সেটাকে এন্ডেমিক বলা হয়। এগুলো জাস্ট অল্প বিস্তর ভেরিয়েশন। আচ্ছা, আর জানলাম আমরা কোনো একটা মহামারীর কীরকম প্রকৃতি এবং সেই প্রকৃতি আমরা কি করে বুঝতে পারবো। আচ্ছা, এবং সেই অনুযায়ী আমরা এই মহামারীটাকে আটকাবার ব্যবস্থা করতে পারি। আচ্ছা, এবং মহামারী কীভাবে হতে পারে সেটা জানলাম। জলবাহিত হতে পারে, বায়ুবাহিত হতে পারে, ভেক্টর বাহিত হতে পারে, কোনো একটা দুর্ঘটনার থেকে ঘটতে পারে, বা লাইফস্টাইল থেকেও হতে পারে, জীবনযাত্রা থেকেও ঘটতে পারে। আচ্ছা, তো আমরা মহামারী সম্পর্কে এই জানলাম, এবং যতখানি আমাদের হাতে থাকবে মানে করার মতো, ততখানি আমরা মহামারীকে আটকে দেওয়ার চেষ্টা করব।